নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এই আশায় শুরু করছি আজকের গল্প। আজকের গল্প নবাব বাহাদুরের বংশধর। লেখক হেমেন্দ্র কুমার রায়। ব্যাঘ্রাচার্য বৃহৎ লাঙ্গুল। চাঁদের দুধের ধারায় চারদিক করছে ধপধপ, বইছে ফুলেল বাতাস, গাইছে সবুজ পাতার দল, ঝরছে ঝড়ো ঝড়ো কুমারী ঝর্ণা। নিশীথ রাত্রি, চলেছি গহন বনের ভিতর দিয়ে নির্জন পথে। যেতে হবে গ্রামান্তরে, এখান থেকে 20 মাইল দূর। চলেছি একাকী। এমন সময়ে গভীর গর্জনে বনভূমি হলো থরথর প্রকম্পিত। ব্যাঘ্রাচার্য বৃহৎ লাঙ্গুল, প্রকাণ্ড এক বাঘ। বাঘ যে এত বড় হয় আমি কখনো তা কল্পনাতেও আনতে পারিনি। জঙ্গল ভেদ করে সে বাইরে এসে দাঁড়ালো। তারপর আমার দিকে আগুন ভরা দৃষ্টিপাত করে সামনের দিকে 2 থাবা পেতে মাটির উপরে বসে পড়ল। বুকের ভিতর জাগলো থরথর কম্পন। 2 পদ হয়ে উঠল চঞ্চল, দিক বিদিক জ্ঞানহারা হয়ে পলায়ন করবার জন্যে। তারপরেই বিশেষজ্ঞ শিকারীদের কথা মনের মধ্যে জেগে উঠল বিদ্যুতের মতন। ব্যাঘ্র বা সিংহের সামনে গিয়ে পড়লে দৃষ্টি অন্যদিকে ফেরাতে নেই, এমনকি চোখের পাতা ফেলাও নাকি অনুচিত। তীব্র দৃষ্টিতে যদি সাপদের দিকে নিষ্পলক নেত্রে তাকিয়ে থাকো তাহলে তারা তোমাকে আক্রমণ করতে ভরসা করবে না। এ কথা সত্যি কিনা জানি না, কিন্তু সেই বাঘটার দিকে চোখাচোখি খানিকক্ষণ তাকিয়ে থাকবার পরে সে অস্ফুট স্বরে গর্জন করলে। তারপর অন্যদিকে মুখ ফিরিয়ে এমনভাবে আবার জঙ্গলের ভিতরে গিয়ে ঢুকল যে যেন সে চোখের সামনে দেখতে পায়নি আমার মতো মনুষ্যত্বের ক্ষুদ্র নমুনাকে। কিন্তু আমি আশ্বস্ত হতে পারলুম না। বাঘ বনে ঢুকেছে বটে, কিন্তু আবার বেরিয়ে আসতে কতক্ষণ? সুতরাং তার পুনরাবির্ভাবের আগেই যথাসম্ভব দ্রুত বেগে পদযুগলকে চালনা করাই উচিত। তাই করলুম। ছুটলুম, পাগলের মতো ছুটতে ছুটতে বনের ভিতরে আরও ভিতরে গিয়ে পড়লুম। কাঁটা ঝোপে সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গেল, কিন্তু কাঁটা ঝোপ আজ আমাকে কোনো যন্ত্রণাই দিতে পারলে না। নির্জন অরণ্যে গভীর রাত্রে বাঘের সঙ্গে দেখা হলে মানুষের মনের যে কী অবস্থা হয় সেটা কারোকে লিখে বোঝানো যাবে না। মানুষ তখন হয় উন্মাদগ্রস্ত। আচম্বিতে সামনে পেলুম অভাবিত আশ্রয়। গভীর অরণ্যের ছায়া যেখানে গাঢ় থেকে গাঢ়তর হয়ে উঠেছে সেইখানে দেখলুম ভাঙাচোরা প্রকাণ্ড একখানা অট্টালিকা। তার সর্বাঙ্গে অশ্বত্থ বটের উপদ্রব এবং এক একটা গাছ এত বড় যে তার উপরে হয়তো একটা হাতি আরোহণ করলেও শাখা প্রশাখার কোনোই ক্ষতি হবে না। সেখানে নিচের দিকে তাকালে পায়ের তলায় সাপ আছে কি ব্যাঙ আছে তাও দেখতে পাওয়া যায় না। সেই ব্যাঘ্রাচার্য বৃহৎ লাঙ্গুল আমার পশ্চাতে ধাবমান হয়েছিল কিনা আমি তা জানি না, কিন্তু আবার কানে লাগলো প্রচণ্ড ব্যাঘ্রের গর্জন। এটা সেই বাঘের কিংবা অন্য বাঘের ডাক তা আমি বলতে পারবো না। তা বলবার কোনো দরকারও নেই, কারণ যে বাঘই ডাকুক
সে মানুষের বন্ধু হতে পারে না। অতএব আর কোনো কথা না ভেবে আমি পাগলের মতন সেই অট্টালিকার একটা ভাঙা জানালা বা দরজার মধ্যে দিয়ে গিয়ে পড়লুম নিবিড় এক অন্ধকারের রাজ্যে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলুম। বুকের কাঁপুনি এমন দ্রুত হয়ে উঠেছিল যে মনে হচ্ছিল এক্ষুনি বন্ধ হয়ে যাবে আমার শ্বাস প্রশ্বাস। তখন ভালো লাগছিল আমার অন্ধকারকেই। মনে হচ্ছিল এই অন্ধকারের ভিতর থেকে কেউ আমাকে আর আবিষ্কার করতে পারবে না। বাঘের ডাক আর শোনা গেল না। চারিদিকে নিদ্রিত নীরবতা। বাতাসের নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না, এবং শোনা যাচ্ছে না গাছপালাদের কোনো মর্মর উক্তি। কিন্তু শিকারীদের আর একটা কথাও মনে পড়ল। ব্যাঘ্র বা সিংহেরা অরণ্যের মধ্যে ঘন ঘন গর্জন করে বটে, কিন্তু যখন তারা শিকারের সন্ধান পায় তখন অবলম্বন করে একেবারে মৌনব্রত। এখনই যে বাঘটা ডাকছিল সে কি আমাকে দেখতে পেয়েছে? সে কি মৃত্যুর মতো নীরবে পায়ে পায়ে এগিয়ে আসছে আমার দিকে ধীরে ধীরে? যে পথ দিয়ে আমি এই অট্টালিকায় ঢুকেছি সেই পথ দিয়ে সেও তো আসতে পারে আমার পেছনে পেছনে। যাহা তক এই কথা মনে হওয়া তখনই শিউরে উঠল আমার সর্বাঙ্গ। কে জানে নিঃশব্দ পদসঞ্চারে এতক্ষণে সে প্রায় আমার কাছেই এসে হাজির হয়েছে কিনা। কে জানে এখনই সে আমার ঘাড়ে লাফিয়ে পড়বার জন্য প্রস্তুত হচ্ছে কিনা। সেই নিরন্ধ্র অন্ধকারেই চতুর্দিকেই দেখতে লাগলুম মানুষের রক্তলোলুপ ব্যাঘ্রের ভয়াবহ মূর্তি। আর সেখানে দাঁড়িয়ে থাকতে ভরসা হলো না। কাছে ছিল একটা বিশেষ শক্তিশালী বৃহৎ টর্চ। একবার অন্ধকারে চারদিকে বুলিয়ে নিলুম তার আলোক হস্ত। যদিও কাছাকাছি কোথাও দেখতে পেলুম না কোনো ভয়ঙ্করকে, তবু মনে হলো এ স্থান ত্যাগ করাই হচ্ছে বুদ্ধিমানের কার্য। টর্চের আলো এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বুঝলুম আমি দাঁড়িয়ে আছি প্রকাণ্ড একটা উঠানের উপরে। উঠানের চতুর্দিকেই বড় বড় আগাছার সভা। খানিক তফাতে দরদালানের এক প্রান্তে দেখলুম উপর দিকে উঠে গিয়েছে প্রশস্ত সোপান শ্রেণী। আবার জাগ্রত হলো অতি নিকটেই ব্যাঘ্রের ভৈরব গর্জন। থরথর করে কেঁপে উঠল যেন বনবাসী রাত্রির একান্ত স্তব্ধতা। আমি পাগলের মতন দৌড় দিলুম সেই সোপান শ্রেণী লক্ষ্য করে। বোধহয় কয়েক ইঞ্চি পুরো ধুলো ভরা সিঁড়ির উপর দিয়ে দ্রুত পদচালনা করে আমি উঠে গিয়ে দাঁড়ালুম দ্বিতলের দরদালানে। সামনের দিকে টর্চের আলোক নিক্ষেপ করে দেখলুম সেই সুদীর্ঘ দালানটা চলে গিয়েছে আলোক শিখার বাইরে ক্রমবর্ধমান অন্ধকারের দিকে। এই বাড়িখানা কত বড়! এখানে কি আগে কোনো রাজবাড়ি ছিল? কয়েক পদ অগ্রসর হয়েই ডান দিকে পেলুম বৃহৎ এক দরজা, যদিও সে দরজার একখানা পাল্লাও বর্তমান ছিল না। সেই পথ দিয়ে ভেতরে ঢুকে দেখলুম মস্ত বড় একখানা ঘর। ঘরের মধ্যে কয়েক শতক লোকের ঠাঁই হতে পারে অনায়াসেই। চারদিকে ধুলো ও মলিনতার চিহ্ন, কিন্তু পঙ্কের কাজ করা দেওয়ালের দিকে তাকিয়েই বুঝলুম এ বাড়ির যিনি মালিক ছিলেন তিনি নিশ্চয়ই সাধারণ লোক নন। তিনি কে? হয়তো আজ তিনি পরলোকে, কিন্তু তার বংশধররা কোথায়? কেন তারা এত বড় একখানা রাজভোগ্য অট্টালিকাকে বিসর্জন করে গিয়েছেন নির্জন অরণ্যের কবলে? এমন চমৎকার প্রাসাদের প্রতি এমন অবহেলার কারণ কি? আচম্বিতে দূরে, বহু দূরে সেই রহস্যময় অট্টালিকার কোনো প্রান্ত থেকে জাগ্রত হলো একটা অদ্ভুত ধ্বনি। এ
ব্যাঘ্রের গর্জন নয়, এ যেন কোনো অমানসিক কণ্ঠের হা 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 অট্টহাস্যের তরঙ্গ। এই অট্টহাস্যের মধ্যে ফুটে উঠেছে কোনো নিদারুণ ক্ষুধা, যেন কোনো মারাত্মক হিংস্র ও উৎকট আনন্দ। সঙ্গে সঙ্গে মনে হলো যেন বাড়ির উঠানের মধ্য থেকেই ডেকে উঠছে এক হত্যাকারী ব্যাঘ্রের নিষ্ঠুর কণ্ঠস্বর। বাঘ তাহলে মানুষের গন্ধ পেয়ে বাড়ির ভিতরেই এসে ঢুকেছে। কিন্তু অমন বীভৎস স্বরে কে করলে অট্টহাস্য? কেন সে হাসলে? তার হাসির অর্থ কি? বাঘের ডাক থামল, কিন্তু সেই বিশ্রী অট্টহাসি আর থামল না, এবং বেশ বুঝলুম সেই অট্টহাসি যেন রীতিমতো দ্রুত বেগেই আমার কাছে এগিয়ে আসছে, আর এগিয়ে আসছে, আর এগিয়ে আসছে। প্রথমটা যেন আচ্ছন্ন হয়ে গেল আমার আপাদ মস্তক। মনে হলো আমি যেন আর এই পৃথিবীর মধ্যে নেই, অকস্মাৎ এসে পড়েছি কোনো অপার্থিব জগতে। ওদিকে সেই অট্টহাস্য এগিয়ে আসছে আর এগিয়ে আসছে। প্রাণপণে নিজেকে সামলে নিল। তাড়াতাড়ি আবার চারদিকে আলোক নিক্ষেপ করে দেখলুম ঘরের মাঝখানে ছাদের ভার বহন করছে সারি সারি অনেকগুলো স্তম্ভ। একদিকের সর্বশেষ স্তূপটা ভেঙে পড়েছে এবং গৃহতলে পড়ে রয়েছে তার ইষ্টক রাশির স্তূপ। আমি দ্রুত পদে সেই ইষ্টক স্তূপের অন্তরালে গিয়ে আত্মগোপন করবার চেষ্টা করলুম। নিজেকে যথাসম্ভব ছোট করে ইষ্টক রাশির আড়ালে উবু হয়ে বসে আছি। আর শোনা যায় না বাঘের ডাক, কিন্তু সেই ভয়াবহ অট্টহাসির তরঙ্গ যেন অনন্ত। সেই নির্দয় হাস্যধ্বনি আসছে আসছে, নিশ্চিত রূপেই এগিয়ে আসছে এই ঘরের দিকে। এমন হাসি যে হাসছে তার একটা উৎকট আনন্দের কারণ কি? এরকম হাসি জীবনে আমি কোনো মানুষের কণ্ঠে শ্রবণ করিনি। তবে কি আমি এমন কোনো স্থানে এসে পড়েছি যেখানকার সঙ্গে পৃথিবীর মানুষের নেই কোনো সম্পর্কই? আছে কি এখানে এমন কোনো বহু যুগের উপবাসী প্রেতাত্মা? আজ হঠাৎ শারীরিক সন্ধান পেয়ে যে অশরীরী অতৃপ্ত ক্ষুধার আনন্দ জাগ্রত হয়ে উঠেছে অনেক দিনের পরে, আসছে আর আসছে, এগিয়ে আসছে অট্টহাস্য। তারপর আমি শুনতে পেলুম যেন সেই অট্টহাস্যেরই প্রচণ্ড পদশব্দ, ধূপ ধূপ ধূপ। এই ভারী ভারী পদশব্দ যেন কোনো মত্ত হস্তির, যেন কোনো অতিকায় বিভৎস দানব দালান কাঁপিয়ে করছে পদচালনা। আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে এলো। সেই অবস্থায় সভয়ে ইষ্টক স্তূপের আড়ালে উঁকি মেরে দ্বারপথ দিয়ে দেখলুম পূর্ণিমা চাঁদের আলো এসে উজ্জ্বল করে তুলেছে সেইখানটায়। আচম্বিতে সেই আলোক সীমার মধ্যে আবির্ভূত হলো কল্পনাতীত অপচ্ছায়ার মতন ভীষণ এক মূর্তি। উচ্চতায় সেই 7 ফুটের কম হবে না, এবং তার মাথা থেকে দেহের উপর ঝুলে লটপট করছে বিষাক্ত সর্পের মতন কতকগুলি জটা। সেই অমানুষিক মূর্তি প্রবেশ করলে এই ঘরের ভেতরেই নিবিড় অন্ধকার ভেদ করে দপ দপ করে জ্বলছে তার দুটো অগ্নিময় বন্য দৃষ্টি, যেন কোনো হতভাগ্যকে অন্বেষণ করছে সেই দুটো নির্মম অগ্নিচক্ষু। আমি আবার আরও ছোট হয়েই যেন ইষ্টক স্তূপের সঙ্গে মিলিয়ে যাবার চেষ্টা করলুম। উঁকি মেরে আর কিছু দেখবার ভরসা হলো না, এবং সেই অবস্থাতেই শুনলুম কার ভারী ভারী পায়ের শব্দ গৃহতলকে করে তুলেছে
প্রকম্পিত। কে যেন কাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তাকে খুঁজে পাচ্ছে না। প্রাণের আশা ছেড়ে দিয়ে মনে মনে জপ করছি ইষ্টমন্ত্র, কিন্তু আচম্বিতেই আমাকে ইষ্টমন্ত্র ভুলিয়ে কানের খুব কাছেই আবার জাগ্রত হয়ে উঠল ভৈরব অট্টহাস্য। বেশ বুঝলুম, সেই অমানসিক ভয়ঙ্কর একেবারে আমার পাশেই এসে যেন আমাকে দেখতে পেয়েই বিকট উল্লাসে অট্টহাস্য করে উঠেছে। আমি প্রায় অজ্ঞানের মতো স্থির হয়ে পড়ে রইলুম, জীবনের সব আশা ছেড়ে দিয়ে। তারপর দুঃস্বপ্ন লোকের মধ্যেই শুনতে পেলুম সেই নিবিড় অন্ধকারকে মন্থিত করে কার গুরু গুরু পদধ্বনি ধীরে ধীরে আবার চলে যাচ্ছে ঘরের বাইরের দিকে। ক্রমে দূরে মিলিয়ে গেল পায়ের শব্দ, যদিও তখনও শোনা যেতে লাগলো আকাশ ফাটানো বাতাস কাঁপানো সেই অট্টহাস্যের পর অট্টহাস্যের তরঙ্গ। আর আমার সেখানে থাকবার সাহস হলো না। ওই বিরাট মূর্তি কারুকে যে খুঁজছে সে বিষয়ে আর কোনো সন্দেহই নেই। ও যে মানুষ নয় তাও অনুমান করতে পারলুম। খুঁজতে খুঁজতে ওই মূর্তি যদি আবার এখানে ফিরে আসে এবং এবারে এসে সে যদি আমাকে আবিষ্কার করে ফেলে, তাড়াতাড়ি সমস্ত জড়তা ত্যাগ করে দাঁড়িয়ে উঠলুম। নিচে বাঘ আছে? থাকবে বাঘ। বাঘ তো এই মানুষের পৃথিবীর জীব। মরতে হয় তো তার কবলে পড়েই মরব। টর্চের আলো জেলে ঘর থেকে বেরিয়ে এলুম উদ্ভ্রান্তের মতো। তারপর বিদ্যুৎ বেগে প্রায় পড়ি অবস্থায় সিঁড়ি দিয়ে নেমে এলুম একতলায়, এবং তারপর সেই অভিশপ্ত বাড়ি থেকে বেরিয়ে আবার গিয়ে পড়লুম নিস্তব্ধ জঙ্গলের মধ্যে। সেইখান থেকেই শুনতে পেলুম বাঘের গর্জন নয়, আরও জোরে হেসে উঠল কে যেন বিকট অট্টহাসি। এটা বুঝতেও দেরি হলো না যে সেই অসম্ভব অট্টহাসি উপর থেকে নেমে আসছে নিচের দিকে। এতক্ষণে সেই যেন নিশ্চিতভাবেই আমার সন্ধান পেয়েছে। প্রায় বাহ্যিক জ্ঞান হারিয়ে ছুটতে লাগলুম বনের ভিতর দিয়ে। অট্টহাসি যে তখনও আমার পিছনে পিছনে আসছে সেটাও শুনতে পেলুম আমি। সেই সঙ্গে শুনতে পেলুম আর একটা শব্দ। অদূরে সমস্বরে গান গাইছে একদল লোক। সেই সম্মিলিত কণ্ঠের সঙ্গীতের মধ্যে ফুটে উঠেছে এক জীবন্ত পৃথিবীর আশা আর ভাষা। ছুটতে ছুটতে বন গেল ফুরিয়ে। আবার পেলুম মানুষের পায়ে চলার প্রকাশ্য পথ। পূর্ণিমার জ্যোতির্ময় আশীর্বাদে সমুজ্জ্বল আকাশ এবং পৃথিবী। বনপ্রান্তের পথ দিয়ে চলেছে একসঙ্গে গান গাইতে গাইতে 15-16 জন লোক। স্রোতে ডুবন্ত মানুষ যেমন হঠাৎ ভাসন্ত ভেলা পেলে প্রাণপণ তাকে জড়িয়ে ধরে, সেইভাবেই আমি তাদের ভিতর গিয়ে পড়ে একজনকে সজোরে জড়িয়ে ধরে বলে উঠলুম, বাঁচাও, আমাকে বাঁচাও। তাদের গান গেল থেমে। সবিস্ময়ে সকলে চারদিক থেকে আমাকে ঘিরে দাঁড়ালো। একজন হিন্দি ভাষায় জিজ্ঞাসা করলে, কি হয়েছে বাবুজি, কি হয়েছে? আগে বাঘ, তারপর ভূতে আমাকে তাড়া করেছে। তোমরা মানুষ, আমাকে রক্ষা করো। অল্পক্ষণের স্তব্ধতা। তারপর তাদের একজন শুধলে, কি বলছেন বাবুজি? এ বনে বাঘ আছে জানি, সেই জন্যই সকলে মিলে চেঁচিয়ে গান গেয়ে বাঘকে জানিয়ে দিতে দিতে চলেছি। দলে আমরা দস্তুর মতো ভারী, কিন্তু ভূত কোথায়? আপনি ভূতের কথা কি বলছেন? খানিকক্ষণ স্তব্ধ হয়ে নিজের চঞ্চলতা ও অধীরতাকে দমন করলুম। তারপর সংক্ষেপে আজকের সমস্ত কথা বলে গেলুম। তখন একজন লোক বললে, ও
আপনি বুঝি নবাব বাহাদুরের বাড়িতে গিয়ে পড়েছিলেন? আমি জিজ্ঞাসা করলুম, নবাব বাহাদুরকে? এই বনের ভিতরে মস্ত একখানা বাড়ি আছে, আপনি কি সেই বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে সবই বোঝা যাচ্ছে। ও বাড়িখানা হচ্ছে নবাব বাহাদুরের বাড়ি। প্রায় 100 বছর আগে এ অঞ্চলে নবাব বাহাদুরের মতো ধনী আর শক্তিশালী লোক আর কেউ ছিলেন না। নবাব বাহাদুরের মৃত্যুর পর থেকেই তার বংশের অধঃপতন আরম্ভ হয়। এখন ওই বংশের শেষ অধিকারী অর্থাভাবে পাগল হয়ে গিয়েছেন, কিন্তু সেই উন্মত্ত অবস্থাতেও তিনি ওই বাড়ির ভিতরেই বাস করেন। কি করে যে তার দিন চলে আমরা তা জানি না, কিন্তু ওই বাড়ির ভিতরে দৈবগতিকে বাইরের কোনো লোক গেলে তিনি তাকে হিংস্র পশুর মতো আক্রমণ করেন। আপনার খুব বড়াত জোর, তাই সেখান থেকে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছেন। আমি বললুম, কিন্তু যে মূর্তি আমি দেখেছি তা পৃথিবীর কোনো নবাব বাহাদুরের বংশধরের মূর্তি নয়। এত বড় অমানসিক মূর্তি জীবনে আমি আর কখনো দেখিনি। যে কথা কইছিল সে বললে, ঠিক তাই, নবাব বাহাদুরের শেষ বংশধরের মূর্তি হচ্ছে 7 ফুটের চেয়েও লম্বা। শুধু দীর্ঘতা নয়, চওড়াতেও সেই মূর্তি হচ্ছে আশ্চর্য। রাতের আবছায়াতে সেই উন্মত্তের বিপুল দেহ দেখলে কেউই মানুষের মূর্তি বলে ভাবতে পারে না। আমি আর কোনো কথা বললুম না। আজকের অদ্ভুত ঘটনা আমার জীবনে হয়ে থাকবে চিরস্মরণীয়। এখানেই গল্পটা শেষ। গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।